মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে, তাহলেই সত্যিকার শাহাদতের মধ্যে। ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা পাওয়া যায় না। এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। একটি দলের মহাসচিব বলেছেন, দক্ষিণ পন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন, জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই, জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। ডানে বামে সামনে পিছনে চাঁদাবাজ টেন্ডারবাজ দখলদারিত্বের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদারিত্বের রাজনীতি করে খনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আবার 5 বছর কষ্ট করব, প্রয়োজনে আবার আমরা কষ্টের জীবন, জেলের জীবন বেছে নেব। স্বৈরাচারকে উঠতে দেব না, নূতন করে স্বৈরাচারকে বাংলাদেশ মানিক আমরা উত্থান হতে দেব না। এই ঐক্যমত্য কমিশন হয়েছে, একটা নাটক সাজিয়েছে তারা। আজকের অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে। এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাদ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে পড়েছে পিয়ার পদ্ধতি। পুরাতন সেই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। তকমা ট্যাগ কারা লাগায়? অজ্ঞতা, মূর্খতা, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না, এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি। কোন অপতৎপরতা চালানো হয়, ষড়যন্ত্র হয়, আমরা জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে। 7 জন ভাই এখন ফিরে আসে নাই, এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে 1 বছর পরে নিতে পারেন না রাষ্ট্র। হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেঁচে নাই। এই কাজটা তো 1 বছরে আপনারা করতে পারেন না, আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই? করতে বাধা দিয়েছিল, তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল। সেই জন্য এই হুজুর ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দেব, আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা এদেরকে যদি আইডেন্টিফাই না করে, নির্মূল না করেন, আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিছুদিন পরে আবার যিনি ক্ষমতা আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন। কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম টিকিয়ে রাখে। আপনি নতুন নতুন বয়ান দিবেন, নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন বাস্তবসম্মত নয়। জামাত ইসলাম দেবে সেখানে ইসলামী আন্দোলন দেবে না, যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না। এভাবে বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে। একটি দলের মহাসচিব বললেন, বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি হাসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়?
করেছে আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফআই এনএসএ লোকজন দিয়ে বাধা দিত যাতে একটা মিডিয়াতে আসতে না পারে। তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে, পরিচালনা করতে না পারে, প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা, অ্যারেস্ট করা, রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা, গুম করা, তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে, তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া। 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনাবলী ফ্যাসিবাদের বিভৎস রূপকে জাতির সামনে উন্মোচিত করেছে। তত হিসেবে প্রত্যাশা অবিলম্বে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন বিচার বিভাগ করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা নির্যাতিত হয়েছে। হাইকোর্টে গিয়েছে এন্টিসিপিটির বেলের জন্য, বিচারপতির নাম বলবো না, আপনারা জানেন। তিনি কেঁদেছেন, আল্লাহর কাছে বলেন আমি অসহায়, আমার হাত পা বাঁধা, আমি অসহায়, আল্লাহর কাছে বলেন, জামিন দিতে পারেনি। সুতরাং সেখানেও বিচার বিভাগ নির্বাহীর ডিকটেশনে চলেছে। সুতরাং অবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে। এবং এটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা, সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোসর হিসেবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাপ্তির অনেকগুলো বিষয় বলা হয়েছে। অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন পাহাড় সম কোন শক্তি টিকে থাকতে পারে না। আমরা সেটি অর্জন করেছি। অর্জনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম। ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের করণীয়ের মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলতে চাই, একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আওয়ামী লীগ, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, জামাত ঠিকই আছে। বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না, নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি করণীয়র ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। ভূমিকা ছাড়া জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা শুরু থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে, উনি নিজেও গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং 2 লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকেই আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি। এবং আহত
শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি করণীয়ের ব্যাপারে যে কথাটি বলতে চাই, 6 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, বিডিআরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড, জামাত ইসলামীর তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে। এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না, এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী দাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এরা খুনি, খুনিদের কোনো ক্ষমা নাই। সরকারের কাছে বলবো, সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, এবং না হইলে সরকার সফল হতে পারবে না। ফ্যাসিবাদ ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। কাজে ফ্যাসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাতে হবে। 3, বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর হলো ভোট দিতে পারে না। ভোট, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য 2টা জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। আমরা লক্ষ্য করে দেখছি কোন কোন এলাকায় ইতিমধ্যেই কোন কোন সরকারি অফিস কোন কোন দলের অফিসে পরিণত হয়েছে। এইটা সরকারের কাছে আছে, এ খবর সরকারের কাছে নাই তা নয়। কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই, আহতরা আহত হয় নাই। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত আপনি? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এজন্য আমরা সরকারের কাছে ব্যাপারে আহ্বান জানাবো। আরেকটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। জামাত শুরু থেকেই বলে এসেছে, শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইউনূস সাহেব আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি, কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে। কাজে আসুন, যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের প্রতি অনুগ্রহ করে দীর্ঘ প্রায় 17.5 বছরের ফ্যাসিবাদী শাসন ও জুলুমের জগদ্দল পাথর থেকে আমাদেরকে মুক্ত করেছে। বিগত 5ই আগস্ট 2024 এক অবিস্মরণীয় ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি শোষণমুক্ত নতুন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সুযোগ পেয়েছে। এই দীর্ঘ সময়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে জুলুম, নির্যাতন, মামলা, হামলা, কারাবরণ ও শাহাদাতের পেয়ালা পান করে এই বিজয় অর্জনে যারা ঐতিহাসিক অবদান রেখে গেছেন তাদের সকল কোরবানি ও শাহাদাত মঞ্জুরের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। হাজার হাজার ছাত্র জনতা আহত, ক্ষতবিক্ষত ও অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কষ্ট পাচ্ছেন। তাদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে শেফা কামনা করছি। তাদের শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক
ও সমবেদনা জ্ঞাপন করছি। আজকের প্রবন্ধের শুরুতেই বিগত 5ই আগস্ট দেশের ছাত্র জনতার সর্বাত্মক গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও পূর্বাপর বিষয়ের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি। 2006 সালের 28শে অক্টোবরে খুনি হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে নিষ্ঠুর ও লোমহর্ষকভাবে 6 জন জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীকে হত্যা ও অসংখ্য ভাইকে আহত করার মাধ্যমে ফ্যাসিবাদী তাণ্ডবের ভিন্ন সূচনা হয় এবং বাংলাদেশ তার রাজনীতির গতিপথ হারাতে থাকে। এরই ধারাবাহিকতায় বিগত 2009 সাল থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসে আধিপত্যবাদী শক্তির সেবাদাস হিসেবে এদেশের মানুষের উপরে সীমাহীন জুলুম, দুর্নীতি, লুটপাট, খুন, গুম, রাষ্ট্রযন্ত্রের সর্বনাশা দলীয়করণ, বিরোধী রাজনৈতিক দলের উপর মিথ্যা মামলা, সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার তথা ভোটাধিকার হরণ করে ইতিহাসের কলঙ্কিত এক শৈল শাসক হিসেবে চেপে বসেছিল। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমাদের প্রিয় এই জন্মভূমির আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ তথা আমাদের স্বতন্ত্র জাতিসত্তাকে ধীরে ধীরে ধ্বংস করে এক সর্বনাশা পরিণতিতে পৌঁছে দিয়েছে। 2009 সালের পিলখানায় 57 জন চৌকর সেনা কর্মকর্তার 74 সহ 74 জনের নৃশংস হত্যাকাণ্ড, 2013 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনাবলী ফ্যাসিবাদের বিভৎস রূপকে জাতির সামনে উন্মোচিত করেছে তথা মানবতা বিরোধী অপরাধের নামে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো ও বানোয়াট মামলায় একের পর এক জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে হত্যা করা হয়। হাজার হাজার আলেম ওলামা, ইসলামিক স্কলার ও লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে কারাগারে আটক করা হয়, রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয় ও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়। আয়নাঘর এবং ক্রস ফায়ারে নিয়ে বহু মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে জনমতকে উপেক্ষা করে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2014, 2018, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে ইতিহাসের নজিরবিহীন প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করে। উল্লেখ্য যে আমি ও ডামি নির্বাচনের পর 2024 সালের জানুয়ারি থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ব্যাপক দুর্নীতি ও লুটপাট, বিদেশে অর্থ পাচার, দলীয়করণের মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ চরম অবনতির দিকে আগাতে থাকে। তৎকালীন আইজিপি, সেনাপ্রধান, র্যাবের ডিজি সহ সর্বপর্যায়ে সীমাহীন দুর্নীতির কারণে দেশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। শেখ হাসিনা ও তার পরিবার দেশকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করে। দেশি বিদেশি রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত ছিল যে কোনো সময় গণবিস্ফোরণের মধ্য দিয়ে অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ঘটতে পারে। 5ই জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় প্রদান করে। 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 9 জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ সমাবেশ করে এবং শিক্ষার্থীদের দাবি মানতে 30শে জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দেয়। কোটা বাতিল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 4 জুলাই তারিখ নির্ধারিত হয়। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক, মোমিনশাহীর শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ, এমনিভাবে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ক্রমান্বয়ে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয়, কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয়। পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবকরা এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। 7ই জুলাই বাংলা ব্লকেটে রাজধানী স্থবির হয়ে পড়ে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। 8ই জুলাই সারা দেশের ছাত্রদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সমন্বয় টিম গঠন করা হয়। 10ই জুলাই কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে 4 সপ্তাহের জন্য আপিল বিভাগ নির্দেশ প্রদান করে। ছাত্ররা ভুল করেছে মর্মে প্রধান বিচারপতি বক্তব্য রাখেন। এতে পুলিশের বাধার মুখেও বিভিন্ন স্থানে অবরোধ পালন করতে থাকে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। 12ই জুলাই শুক্রবার সকল ক্যাম্পাসে বিক্ষোভ চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুনরায়
শাহবাগ মোড় অবরোধ করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। 14 জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের জন্য সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেয়। একই দিনে শেখ হাসিনা চীন সফর শেষে আহত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে রাজাকারের নাতিপুতি বলে বসেন। এর প্রতিবাদে রাত 9টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তুমুল বিক্ষোভ হয় এবং স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান এত জনপ্রিয় হয় যা মুহূর্তেই দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তার ছোঁয়া লাগে এবং স্লোগানে ক্যাম্পাসগুলো মুখরিত হয়ে ওঠে। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায়। 15 জুলাই ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম মন্তব্য করেন, যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছে তাদের শেষ দেখিয়ে ছাড়ব। ওবায়দুল কাদের ও সাদ্দামের এই জঘন্য মন্তব্যের পর ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের সশস্ত্র আক্রমণ করে 5 শতাধিক শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করে। 297 জন ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশের সামনে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আবু সাইদের এই সাহসিকতা, দেশপ্রেম ও অবিস্মরণীয় আত্মদানের ঘটনা দেশ ও বিদেশের সকল মানুষের বিবেককে নাড়া দেয়। গণমাধ্যমে প্রকাশিত এই বীরত্বপূর্ণ আত্মদানের দৃশ্য গোটা জাতিকে নতুন করে জাগিয়ে তোলে। ওই দিন পুলিশের গুলিতে আরো নিহত হন চট্টগ্রামের ওয়াসিম, শান্ত, ফারুক ও ঢাকায় শাহজাহান সহ আরো 7 জন। এখানে উল্লেখ্য যে দেশের সর্বস্তরের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ইসলামী সংগঠন সমূহ ব্যাপকভাবে এই আন্দোলনে অংশ নেয়। ছাত্রদের এই আন্দোলন একটি সার্বজনীন আন্দোলনের রূপ নেয়। রাস্তার হকার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, নারী, শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সামিল হয়, যা ছিল নজিরবিহীন। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের বিতাড়িত করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে সাধারণ ছাত্ররা। পুলিশের কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। সারা দেশে চলতে থাকে বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ। এই দিন দুপুরে মুহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফেরেন। সন্ধ্যায় আমিরে জামাতকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাতের রাজনৈতিক কমিটির সিদ্ধান্ত অবহিত করা হয়। একই দিন সন্ধ্যায় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি যুক্ত আন্দোলনকারীদের হুমকি দেন। হল বন্ধ ঘোষণা ও পুলিশি তৎপরতার মুখেও হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে অবস্থান করতে থাকে। মোবাইল, ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 18 জুলাই জামাত ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সরকারকে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও ছাত্র হত্যার ঘটনা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। ছাত্রদের ঘোষণা অনুযায়ী সারা দেশে কমপ্লিট শাটডাউন শুরু হয়। এদিন সারা দেশে নরসিংদীর 9ম শ্রেণীর ছাত্র তামিম সহ প্রায় 50 জন শিক্ষার্থী নিহত হয়। সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। রাত 9টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে দেশকে সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই সময় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিগত সুবিধা দিয়ে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 19 জুলাই সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ব্যাপক সংঘর্ষ, কমপ্লিট শাটডাউন ও প্রাণহানির ঘটনা ঘটতে থাকে। নানান শ্রেণী পেশার মানুষ আন্দোলনের ছাত্রদের সাথে যুক্ত হয়। পুলিশ ও বিজিবি ওই দিন নৃশংস হত্যাকাণ্ড চালায়, গণহত্যা চালায়। নিরস্ত্র ছাত্র জনতার উপর সশস্ত্র পুলিশের হিংস্রতা, অমানবিকতা ও নিষ্ঠুরতা জাতিকে হতবাক করে। তাদের গুলিতে এই দিনে প্রায় 2 শতাধিক ছাত্র জনতা নিহত হয়। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে 4 বছরের শিশু থেকে 6 বছরের রিয়াগব সহ বাসা বাড়িতে অনেকে নিহত হয়। ওই দিন মধ্যরাত থেকে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং দেখামাত্র গুলির নির্দেশ প্রদান করা হয়। এহেন পরিস্থিতিতে সরকারের আইনমন্ত্রী হিসেবে ছাত্ররা 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করতে বাধ্য হয়, কিন্তু সারা দেশে কারফিউ চলতে থাকে। ফলশ্রুতিতে সারা দেশে একদিকে ব্যাপক আন্দোলন ও অন্যদিকে ব্যাপকভাবে বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার ও নির্যাতন শুরু হয়। এই সময় প্রায় প্রতিদিন শত শত নিরীহ ছাত্র জনতা নিহত হতে থাকে। কোটা প্রথা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে সমন্বয়কারীদের আন্দোলন দুর্বল করা ও বিভক্ত করার অপকৌশলে মেতে ওঠে
ফ্যাসিস্ট সরকার। 29 জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোহতারাম আমিরের জামাত 30 জুলাই প্রদত্ত এক বিবৃতিতে 14 দলীয় জোটের এই সিদ্ধান্তকে বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী হিসেবে উল্লেখ করেন। 1 আগস্ট সংবিধান লঙ্ঘন করে সরকার এক নির্বাহী আদেশে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেন। জামাত ও ছাত্র শিবিরের রাজনৈতিক নিষিদ্ধের ঘোষণার আদেশের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। আন্দোলনকারী অধিকাংশ দলের নেতৃবৃন্দ এই আদেশের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে পুলিশ আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। তারা সেখানে 32 ঘন্টা অনশন করে। অবশেষে 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কদের ডিবি পুলিশ ছেড়ে দেয়। সরকার ঘোষিত আগস্টের শোক পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে ছাত্ররা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে। 2 আগস্ট থেকে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ব্যাপক জনসমর্থন লাভ করে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকরা। জাতিসংঘের মহাসচিবের বিবৃতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক গণহত্যা শুরু করলে 2 ও 3 আগস্ট ঢাকা সহ সারা দেশে রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে। পুলিশ বক্স, থানা ও বিভিন্ন স্থাপনা আক্রান্ত হতে থাকে। শত সহস্র ছাত্র জনতা নিহত ও আহত হতে থাকে। ঢাকা শহর রীতিমতো একটি রক্তাক্ত জনপদে পরিণত হয়। এমনি পরিস্থিতিতে 3 আগস্ট রাতে সেনাবাহিনীর জনগণের উপরে গুলি না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এমত অবস্থায় 5 আগস্ট ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা পরোক্ষভাবে এই আন্দোলনের প্রতি তাদের এক ধরনের সংহতি প্রকাশ করতে থাকে। 5 আগস্ট বিভিন্ন জেলা থেকে দলে দলে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ঢাকায় আসতে থাকে। সকাল 10টা থেকে 11টার মধ্যে ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয়। সারা ঢাকা শহরে সশস্ত্র পুলিশ নিরস্ত্র ছাত্র জনতার উপর যুদ্ধাঙ্গেহী আক্রমণ শুরু করে। সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালাতে অপারগতা প্রকাশ করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের জন্য সময় বেঁধে দেয়। সেনাবাহিনীর প্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা দেন। 1:30 পর থেকে পুলিশ ও সেনাবাহিনী শাহবাগ সহ ঢাকা শহরের রাস্তার প্রতিরোধ তুলে নেয়। এমনই এক পরিস্থিতিতে মানুষ জেনে যায় যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা 2টার কিছু আগে গণভবন ছেড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে টেলিভিশন ও গণমাধ্যমে প্রচারিত হয় যে শেখ হাসিনা পদত্যাগ করে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে উঠে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে। এতে করে দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। সারা দেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সারা দেশের তথা বিশেষ করে ঢাকার সকল মানুষ রাস্তায় নেমে ঈদের মতো আনন্দ উদযাপন করতে থাকে। জনগণের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। মিষ্টি বিতরণ ও কোলাকুলি করতে থাকে। মানুষ রাস্তায় রাস্তায় সেজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। অন্যদিকে এই আন্দোলনে নিহত সহস্রাধিক ছাত্র জনতা এবং হাজার হাজার আহতদের পরিবারে চলে শোকের করুণ মাতম। এই অবস্থায় সেনাবাহিনীর প্রধান বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে শান্ত থাকার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সহযোগিতা কামনা করেন। তিনি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। রাজধানীর উচ্ছ্বসিত জনতার একাংশ গণভবনে গিয়ে আনন্দ উল্লাস করে। সেদিনও পুলিশের গুলিতে প্রায় 200 ছাত্র জনতা নিহত হয়। 6 আগস্ট থেকে কারাগারে আটক নেতা কর্মীরা মুক্তি লাভ করতে থাকেন। 8 আগস্ট রাত 9টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন এবং একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রত্যাশা 24-এর মাধ্যমে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করেছি। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে লুটপাট, অর্থপাচার, দারিদ্র্য, বেকারত্ব, সন্ত্রাস, অবিচার ও বৈষম্য ও ভিন্নমত দমন থাকবে না। আমাদের জাতিসত্তা ও মূল্যবোধ বিরোধী আধিপত্যবাদীদের সেবাদাস কোনো কর্তৃত্ববাদী শাসন থাকবে না। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ একটি সুষম অর্থনীতির কাঠামো গড়ে তুলতে হবে। প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য ভরা আমাদের এই কৃষিকে উন্নত প্রযুক্তির সমন্বয়ে অর্থনীতির মূল নিয়ামকে পরিণত করতে হবে। রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। জাতীয় নির্বাচন সহ সকল স্তরের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মৌলিক সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। দলীয়করণ মুক্ত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে এমন একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো আমাদের প্রত্যাশা, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। জুলাই অভ্যুত্থানের আরেকটি প্রত্যাশা হচ্ছে একটি মজবুত, টেকসই ও স্থিতিশীল গণতন্ত্র এবং আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত
মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত দেশপ্রেমিক সেনাবাহিনী। রাষ্ট্রের 3টি অঙ্গ তথা আইন, নির্বাহী ও বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে দুর্নীতি, অযোগ্যতা ও অদক্ষতা উতরে রাষ্ট্রযন্ত্র কর্মদক্ষ হয়ে উঠতে পারে। প্রতিবেশী ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, যেখানে অন্যায্য হস্তক্ষেপ, নতজানু পররাষ্ট্রনীতি, সীমান্ত হত্যা, বৈষম্যপূর্ণ পানি বন্টন নীতি এবং দেশের স্বার্থের জন্য ক্ষতিকর ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান করা হবে না। নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ ভিত্তিক উৎপাদনমুখী ও কারিগরি শিক্ষার ভিত্তিতে একটি আদর্শ ও সৎ প্রজন্ম গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রাপ্তি: জুলাই অভ্যুত্থানে আমরা পেয়েছি অত্যাচারী কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে অকুতভয় সদা জাগ্রত জনতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত তারুণ্যের অজেয় শক্তি। কিছুটা হলেও মুক্ত গণমাধ্যম এবং রাজনৈতিক সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা, জুলাই গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে পারা, সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজ ও সমাজ বিরোধী চক্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা, আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্য। করণীয়: জুলাই অভ্যুত্থান পরবর্তী পথপরিক্রমার প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। জুলাই অভ্যুত্থানে আহত ও পঙ্গু হওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করতে হবে। সেই সাথে অভ্যুত্থানের শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরো সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রায় 101 কোটি বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিল্প কারখানা সমূহের দক্ষতা অনেকাংশে নির্ভর করে শ্রমিকদের আন্তরিকতার উপর, যা নিশ্চিত হতে পারে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই। শ্রমিকদের যথাসম্ভব যথাযথ সর্বনিম্ন মজুরি, বিভিন্ন বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষির আধুনিকায়নের পাশাপাশি কৃষক ভাইরা যাতে তাদের পণ্যের যথাযথ মূল্য পায় সেদিকে নজর দিতে হবে। তাদের জন্য কোল্ড স্টোরেজের সহজলভ্যতা, মধ্যস্বত্বভোগীদের পরিমাণ কমানো, রাস্তাঘাট উন্নয়ন এবং পণ্য পরিবহনের সময় চাঁদাবাজির অন্যান্য দুর্ভোগ কমানোর দিকে খেয়াল রাখতে হবে। পরিশেষে সহস্র শহীদ, অসংখ্য আহত ও বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ মহান আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি স্বাধীনতার 54 বছর পর 18 কোটি মানুষের স্বপ্ন পূরণে আমাদের এই অভিযাত্রা যেন সফল হয়। আমিন। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলাম, সবাই বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি দ্বারা আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার অবিচার সব জানি, বাংলাদেশ জামাতে ইসলামী,
বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুম আর বিচার যাবে থামি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফির মুক্তিকামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, 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 বাংলাদেশে জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে জাতীয় সেমিনারে বেশ বড় একটি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, শহীদদের স্মারক আকারে স্মরণ করা। আজকে প্রতিপাদ্য বিষয় নিয়ে বলতে গেলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে আমার কাছে আসলে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে স্পেশাল ইভেন্ট মনে হয় এজন্য যে এখানে এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রাইভেট ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের, সকল ক্যাটাগরির, সকল বয়সের শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে। যে সশস্ত্র দলীয় পেটুয়া বাহিনী ছিল, যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল, তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এবং একই সাথে এখানে এই আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের স্টেট, তার সকল রকমের উদ্যোগ ছিল। তারা মিডিয়াকে যেমন করেছে, আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফআই, এনএসএ লোকজন দিয়ে বাধা দিতে, যাতে মিডিয়াতে আসতে না পারে। তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে, পরিচালনা করতে না পারে, প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা, অ্যারেস্ট করা, রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা, গুম করা, তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে, তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া। এই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফ্যাসিবাদী আমলে, এই জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি। এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই সফলতার মাধ্যমে, সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে 5 আগস্টের পর আমাদের উপর 2টা দায়িত্ব বর্তায়। নাম্বার 1 হচ্ছে এই যে জুলাইয়ের যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, সে অভ্যুত্থানকে ধারণ করতে, স্মরণ করতে, স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা। যেটা আমরা হতাশ হয়েছি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল, তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন, আহত কতজন, এই কম্পিটিশনে ব্যস্ত ছিল, সেই প্রচার, সেই সম্প্রচারে ব্যস্ত ছিল। তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে। আমরা দেখেছেন যে এর আগে বাংলায় 10টি খণ্ড প্রকাশ করেছে, আজকে 12টি খণ্ড বাংলা, ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে। সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা, শহীদদের একদম র ডেটা, তাদের সার্টিফিকেট, তাদের এনআইডি, তাদের একাডেমিক কার্ড, অন্যান্য তথ্য, শহীদ হওয়ার তথ্য, ডেথ সার্টিফিকেট, সবকিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং একই সাথে
এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রোল প্লে করেছে। জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলামী দৃষ্টিকোণ থেকে, এই ইতিহাসটাকে স্মরণ করেছে তারা। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো, যেসব কাঠামো ফেসিবাদী কাঠামো ছিল সেই কাঠামোকে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নতুন করে ভূমিকা রাখা। কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো, তারা দিন শেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে সাই দিচ্ছে কেউ কেউ। বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রূপ প্লে করেছে। বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখা সে ভূমিকা রেখেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সঙ্গে উদ্যোগের জন্য, দেখেছি শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই। আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা পূরণ করতে পারি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের প্রেরণার উৎস সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, আজকের এই জাতীয় সেমিনারের পরে পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফ্যাসিস্ট হাসিনার আয়নাগড়ে যিনি 1 বছর 6 মাস 14 দিন গুম ছিলেন, আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহিম। আমি গর্বের সহিত আমি এই মহৎ উদ্যোগ জামাত ইসলামের প্রশংসা করছি। এরকম একটা কাজ সব দলের করা উচিত ছিল। জামাত ইসলামী পাইনিয়ার, লজ্জা ভাগ কিছু বলার নাই। আমার কথা একটাই, পুরো ফিজিক্স তার আচরণবিধি সম্পূর্ণটাই বইগুলোর মধ্যে ফুটে উঠেছে। আমি প্রথম 10 খণ্ডগুলো দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা দল আমার দেশে আছে, সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে। ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আসতে আর দিব না। আমাদের এই বিপ্লব, আমরা আসলে সত্যিকার অর্থে 71 বিপ্লবকে আমরা হারাই ফেলেছি। 30 লাখ লোকের নাম করে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি, মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি। যে ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার, যে ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেননি। দিয়েছে একজন চাকরিজীবী, যিনি শপথবদ্ধ পাকিস্তানের, উনি সেই ঘোষণা দিয়েছেন, তাকে উনি সম্মান করতে পারি নাই। তারপরে ওনার শেখ মুজিবুর রহমান 30,000 মুক্তিযোদ্ধাকে মেরেছেন, আর শেখ হাসিনা এসে সবকিছু ওভাররান করে গেছে। শেখ হাসিনা শহীদ জিয়ার উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে গেছে। তা আমাদের এখন সময় হয়েছে আমাদের এখন সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল নামে চর্চা করার। উনি এই দেশের স্বাধীনতা চান নাই, মিথ্যাচার করেছেন। উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন। বলে গেছেন শহীদ জিয়া, জিয়ান ওসমানী, তাজউদ্দিন সাহেবের কথা। আমি বলবো যে মহৎ উদ্যোগ জামাত ইসলাম গ্রহণ করেছে, এরপরে আরেকটা উদ্যোগ নেবেন, দয়া করে বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই। এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল, কতটা ফ্যাসিস্ট, 1030 জনকে একজন ব্যক্তি মানে নিজে হাতে গুলি করেছেন, আর কতটা নির্মম, রক্ত আর মাথার মানে কি মগজ গায়ে লাগলো, আর স্পষ্ট মানে উনি উজ্জীবিত হন। এই ফ্যাসিস্টের ছবি আমাদের জানা দরকার। আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে, সবাই চেষ্টা করছে, কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছে। প্রকৃতির দাবিদার অবশ্যই ছাত্ররা, এরা অনেক কিছু করেছে যেটা আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা শিখেছি ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে, আমরা প্রতিহত করব। আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা। কোন শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা। আমরা সংস্কার পাই নাই, আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে। যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন, গর্বের জায়গা। মনে অনেক কিছু পাবো ইনশাল্লাহ। আমাদেরকে চাপ দিতে হবে।
শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে। এখান থেকে আমরা উত্তরণ করতে হবে। আমাদের হুজুর ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দেব, আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা ধর্ম মানুষ জঙ্গি হয়, আমরা তাহলে সবাই জঙ্গি। এই কমিটি দরকার হলে আপনারা রাখেন, ওয়েস্টের লোক রাখেন, পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন, তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা অপরাধী, সবটাই হাসিনা, ফ্যাসিস্ট মানে হাসিনা, এটাই আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি এই বই ছড়া দিতে হবে, এই চেতনাটা সবার ধারণ করতে হবে। এই ছাত্রদের আমাদের গর্বের জায়গা রাখবো। আবু সাইদ, মুগ্ধ, অসীম আমরা ধারণ করবো। আজকে আমরা স্বাধীন, গর্বিত। অশেষ ধন্যবাদ। সুধীমণ্ডলী, সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আজকে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত বিশেষ মেহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই সময়ে এসে আমাদেরকে একটি নতুন দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আমাদেরকে এই অবস্থায় আমাদেরকে কিছু কথা বলা এবং নতুন একটি বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছেন। এবং পরিশেষে প্রার্থনা, দোয়া এবং সালাতুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে জামায়াত ইসলামের উদ্যোগে শহীদদের নিয়ে ঐতিহাসিকভাবে যে আর্কাইভ এবং ডকুমেন্টারি থেকে শুরু করে দলিলপত্র প্রস্তুত করা হয়েছে, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে আমরা মনে করি ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি হবে না সংখ্যা নিয়ে, তাদের দলিলপত্র নিয়ে। এবং যতদিন মানুষের হাতে এই বইপত্র থাকবে, ততদিন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে শেখ হাসিনার অত্যাচারগুলো। গত 16 বছরে শেখ হাসিনা মানুষের উপর যে নিষ্পেষণ চালিয়েছিল, গণ অভ্যুত্থানে বাংলাদেশের এই ধরনের ভয়াবহ আইয়ামে জাহিলিয়াত নেমে এসেছিল। জামায়াত ইসলামীর আরো অনেকগুলো উদ্যোগ রয়েছে। আমরা দেখেছিলাম অতীত তাদের যে ডকুমেন্টারি গুলো রয়েছে, ইতিহাস ঐতিহ্যের যে দলিলাদি রয়েছে, কেয়ারটেকার সরকার থেকে শুরু করে ঐতিহাসিক প্রয়োজনে তাদের যে অনন্য সমাধানগুলো রয়েছে, বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে এই সফলতা ভোগ করবে। তাদেরকে অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো বিপ্লব সংগ্রাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত একটি কথা, গত 15 বছরে যখন মানুষকে আয়না করে রাখা হয়েছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল। আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল। ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না, ইসলাম নামে কিছু বলা যাবে না, এই সংস্কৃতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী, এইখানের যোগ সুজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করেছিল। এমন একটা পর্যায়ে এসেছিল, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করত, রাতের আধারে নির্যাতন করত, কোন মুসলমানকে ধরে নিয়ে যেত, মসজিদের ইমামকে যখন খুন করা হতো, এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল। ইদানিং কয়েকদিন আগে আমরা পত্রিকার মারফতে জানতে পেরেছি, একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি হাসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল, নতুন ভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে
আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের পত্রিকা তারা তৈরি করছে। আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না। আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছে, মোহাম্মদ খালিদ শারজুল ইমাম থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন, জেএনইউ মুভমেন্ট করেছেন, ইতিপূর্বেও আমরা তাদের মুক্তি দাবি করেছি। ভবিষ্যতে যে লড়াইটা হবে, সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সবাই ঐক্যে খুঁজছেন। ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল, আবার ঐক্য প্রতিষ্ঠা হবে। দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল, ইমরান খানকে বন্দী করে রেখেছিল। এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি, মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই, প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই, রাষ্ট্রযন্ত্র। আমরা এগুলো ভাঙবো। আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক, জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি, ভ্যালুস, কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামায়াত ইসলামী এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের পরিবর্তনে আপনাদের অবদান অনস্বীকার্য থাকবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্র সংগঠনের ভূমিকায় যারা নেতৃত্ব দিয়েছেন, মেধাবীদের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রিয় কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত বন্ধুত্ব বরণকারী ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে পেরেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষভাবে স্মরণ করছি যারা জুলাই এবং আগস্টে জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার একটি যাত্রা শুরু করে দিয়েছেন। এবং আজকের এই চমৎকার আয়োজন আমরা স্বাধীনভাবে আমরা করতে পারছি। আমরা আমাদের মতগুলো, কথাগুলোকে ভয়হীন, দ্বিধাহীনভাবে বলতে পারছি, যাদের রক্তের বিনিময়ে শেষ শহীদদের শাহাদাতের মর্যাদা রক্ষা করছি। যারা আহত বন্ধুত্ববরণ অবস্থায় আছেন, আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আমিন। আমি শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র শিবিরের পক্ষ থেকে। চমৎকার একটি কাজ আপনারা করেছেন, বিশেষত শহীদদের পর যে স্মারক বের করেছেন, সেটিকে 3টি বৈদেশিক ভাষায় আপনারা ট্রান্সলেশন করেছেন এবং এটার ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীবাসীর কাছে সেটা উন্মুক্ত করেছে। অসাধারণ একটা কাজ হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আশা করছি এটার উত্তম যাজা বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এটার সাথে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, কলা কৌশলে ছিলেন, আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ প্রতিদান দান করুন আমিন। আজকের প্রবন্ধে জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি এবং করণীয় বিষয়ে চমৎকার তথ্য উপাত্তর ভিত্তিতে নিয়ে এসেছেন। বিগত সময়ে ফ্যাসিস্ট আমলের ঘটনা প্রবাহগুলো এবং জুলাই আন্দোলন, গোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলন এবং ফতেহ গণভবন পর্যন্ত চমৎকারভাবে তথ্যগুলো নিয়ে এসেছেন এবং কিছু প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন। আমি সবগুলোর সাথেই একমত পোষণ করছি এবং চমৎকার হয়েছে সেগুলো।
পাশাপাশি কয়েকটি ভিন্ন প্রেক্ষাপট আমি একটু নিয়ে আসতে চাই। প্রথমত হচ্ছে, এই প্রবন্ধে আমরা আদর্শিক কোন ভিত্তির সংজ্ঞায়ন অথবা স্বীকৃতি পাইনি। জুলাই আন্দোলনের একটা আদর্শিক ভিত্তি ছিল। আপনারা মনে করবেন না যে আন্দোলন হঠাৎ করে হয়ে গিয়েছে, অথবা কোটার জন্য একটা দেশের রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিতে নামে, এটা পৃথিবীর কোথাও হয়নি। এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল। সবচেয়ে বড় যে ভিত্তিটা ছিল, এখানে ন্যায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে, জালেমের বিপক্ষে মাজলুমের পক্ষে সবাই অবস্থান নিয়েছে। এই বিষয়গুলোর আদর্শিক সংজ্ঞায়ন প্রয়োজন। এখানে আপনি প্রত্যেককে পাবেন তারা শাহাদাতের তামান্না নিয়ে সেখানে গিয়েছিল। আজকের এই শাহাদাতের তামান্নার শিক্ষা কোথায় থেকে পেয়েছে মানুষ? আপনি নিঃসন্দেহে সেই সময়ের চিত্রগুলো, ভিডিওগুলো এখনো যদি আপনি দেখেন, পাবেন যে একদিকে গোলাগুলি হচ্ছে, রক্ত যাচ্ছে, জীবন দিচ্ছে, আর একদিকে আজান হচ্ছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। কোথায় পেয়েছে এই শক্তি? সেখানে। আজকে আমাদেরকে এই আদর্শের সংজ্ঞায়নটা সবার আগে ঠিক করতে হবে। এই জাতিসত্তার একটা ইতিহাস রয়েছে, একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লড়াই সংগ্রাম, রক্তের উপর দিয়ে জাতি দাঁড়িয়েছে। কিন্তু আমাদেরকে বারবার আমাদের সে লড়াই সংগ্রামগুলো, আমাদের স্বাধীনতাকে বুলুণ্ঠিত করা হয়। একটা শ্রেণী পেশা এখানে দাঁড়িয়ে যায়, একটা বুর্জোয়া শ্রেণী এখানে দাঁড়িয়ে যায়, কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে, আবার রক্ত দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে। আমরা চাই যে এই জাতিসত্তার যে শিকড়ের সন্ধান, সেই সংজ্ঞায়নের মধ্য দিয়ে একটা আদর্শিক ভিত্তি স্থাপিত হবে ইনশাআল্লাহ। এখানে স্যাক্রিফাইসের দৃশ্যগুলো আপনাদের মনে আছে। একজন ভাই শহীদ হয়ে যাচ্ছেন, আরেকজন শহীদ হবেন, এরপরে তিনি ওনাকে কোলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যাচ্ছেন। তিনি জানেন যে হসপিটালে গেলে ওনাকে গ্রেফতার করবেন, এরপরে তিনি গিয়েছেন। সেখানে যখন আমরা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম, পানি নিয়ে আসা হয়েছে, খাবার নিয়ে আসা হয়েছে, তুমি সামান্য, কিন্তু তিনি নিজে না খেয়ে বলা হয়েছে আমার অপর ভাইকে দিন। একজন আহত হয়েছে, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল, তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনারা আন্দোলনের সবাইকে নিয়ে টেনশন করুন, তাদের এগিয়ে যান। এটা তো আমাদেরকে ইসলামী আন্দোলনের, ইসলামের ইতিহাসের জিহাদের কথাগুলো স্মরণ করিয়ে দেয়। পানি নিয়ে আসা হয়, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে করতে সবাই শহীদ হয়ে যায়। এই আদর্শিক ভিত্তির বিষয়গুলো আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকের এই প্রবন্ধে আমি অনুরোধ করবো। সেকেন্ড যে বিষয়টা বলবো, এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? কোন উদ্যোগ নেয়নি। একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই। আজকে শিক্ষার্থীর একটা মানসিক প্রমাণ মধ্য দিয়ে যাচ্ছে, তারা তাদেরকে ভাই হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে, রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে ভাসছে। আপনি তাদের প্রমাণ ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার। তাহলে আজকে এই প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল। আমাদের এই জাতিসত্তার বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাধারণ পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, এই দাবি আমি উপস্থাপন করছি। তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমাদের অসংখ্য ভাইয়ের ঘুম রয়েছে। ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন, অনেকে লাশ হয়ে ফিরে এসেছেন। ইসলামের চাপের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই। এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে 1 বছর পরে নিতে পারেন না রাষ্ট্র। হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেঁচে নাই। এই কাজটা তো 1 বছরে আপনারা করতে পারেন না, আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই? এই বিষয়গুলো প্রবন্ধে আসা দরকার ছিল। চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে, নির্মূল না করেন, আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিছুদিন পরে আবার যিনি ক্ষমতা আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন। কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম টিকিয়ে রাখে। আপনি নতুন নতুন বয়ান দিবেন, নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন বাস্তবসম্মত নয়। এই বিষয়গুলো নিয়ে আসা দরকার। সর্বশেষ বলবো, জুলাই আন্দোলনে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কাউকে ক্ষমতা নিয়ে আসার জন্য নয়, আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য। আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে, যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হইতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক জনাব আজম মীর শহীদুল্লাহ। মাননীয় সম্মানিত সভাপতি, উপস্থিত যারা উপস্থিত আছে, নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় দলের এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ,
উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য এখানে আছেন তাদের প্রতি সালাম, এবং যারা আহত ভাইরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি। আজকের দুটো বিষয়, একটা হলো দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা বইয়ের এক্সটেনশন কপি, অর্থাৎ যে 2 খণ্ড বাংলায় বাকি ছিল বা প্রক্রিয়াজাত ছিল সেটার উদ্বোধন করা হলো, আর এর অনুবাদ ইংরেজি এবং আরবিতে। এর প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল উপস্থিত থাকার। সেখানে আমার বন্ধুবর যুগান্তরের সম্পাদক কবি আব্দুল্লাহ শিকদার সাহেব, উনি খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে এত বড় একটা কাজ এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব। এটা জামাত ইসলামীর আভ্যন্তরীণ যে শক্তি, তাদের যে বুদ্ধিবৃত্তিক শক্তি, এটা তার প্রমাণ করে। এবং অল্প সময়ের মধ্যে এর যে অনুবাদ, 2টা ভাষায় পুরো অনুবাদটা করে দেওয়া এর প্রমাণটা রেখেছে। তো এই জন্য অবশ্যই জামাত ইসলামী সাধুবাদ পেতে পারে। তো আমি খুব সংক্ষেপে আমার ভাইকে ধন্যবাদ জানাবো। এই সেমিনারের যে বিষয় গোলাম পারওয়ার সাহেব বা ভাই আমার উপস্থাপন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। আমি এই স্বল্প পরিসরের মধ্যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ এবং কোরবানি গত 15 বছর যাবৎ দিয়ে আসছে, সেই প্রসঙ্গটা শুধুমাত্র তুলে ধরব। আপনারা জানেন যে আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, যিনি আমারও সম্পাদক, এটা বোধ হয় ট্রেনে এটা করে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে দৈনিক সংগ্রামে জনাব আবুল আসাদ সাহেবকে গ্রেপ্তার করার আগে দৈনিক সংগ্রাম ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। প্রায় একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৈনিক সংগ্রাম তার কাজ করে আসছে। এরপরে রুহুল আমিন গাজী সাহেব, যিনি আমাদের ইউনিয়নের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবং সাদাতউদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে যে জুলুম নির্যাতনের প্রত্যক্ষ শিকার দৈনিক সংগ্রাম হয়েছে। তো এই আবুল আসাদ সাহেব এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তিনি আর দৈনিক সংগ্রামের দায়িত্ব নেওয়ার মতো শারীরিক অবস্থা তার হয়নি। রুহুল আমিন গাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কাছে তাকে চলে যেতে হয়েছে। সাদাত সাহেব এখনো অসুস্থ বা মোটামুটিভাবে টিকে আছেন। তো এই যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ, দৈনিক সংগ্রামের যে কোরবানি, তো আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আপনারা দোয়া করবেন। দৈনিক সংগ্রাম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই চেষ্টা ইনশাআল্লাহ সফল হবে। এবং এই ক্ষেত্রে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের অবদান নিশ্চয়ই আমরা পরতে স্বীকার করব। তো আমি জামাত ইসলামী প্রতি শুভেচ্ছা জানাই, এবং যে বুদ্ধিভিত্তিক কাজ তারা করে যাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে, এবং এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে রাজনৈতিক দূরদর্শিতা তারা দেখিয়ে চলেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা কবুল করবেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, আহত, পঙ্গু আমাদের যে বীর সন্তানেরা, তাদের আত্মীয় স্বজন এবং শহীদ পরিবারের সন্তানেরা এবং অভিভাবকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সময় বেশি নেই, আজকে জুমার দিন। প্রত্যাশা যদি আমরা চিন্তা করি এই সেমিনারের থিমকে সামনে রেখে, জাতির অনেক প্রত্যাশা। তফাওয়ারি বলতে গেলে আমাদের সেক্রেটারি জেনারেল রাইট আপে আসছে, মূল কথা একটা, উই ওয়ান্ট জাস্টিস। এটা ছিল মেইন স্লোগান। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কেন? ন্যায় বিচার ছিল না, বৈষম্যমূলক সমাজ কায়েম করেছিল শেখ হাসিনা স্বৈরাচার। পরতে বৈষম্য করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাড়া হাসিনার আমলে কেউ কোনো পদোন্নতি পায় নাই, চাকরি পায় নাই, কোনো সুবিধা পায় নাই। আর বাকিদের ঠিকানা ছিল কারাগার, কাশিমপুর কারাগার। আমি এই পয়েন্ট দিয়ে বলতে চাই, আমার সামনে নেতৃবৃন্দ বসে আছেন, স্টেজেও আছেন, মিথ্যা ভুয়া মামলায় কোর্টে যখন হাজির করা হতো, রিমান্ডের পর রিমান্ড প্রার্থনা করা হতো, আমরা যারা আইনজীবী আমরা অসহায় বোধ করেছি, আমরা তাদের জামিনের আবেদন করেছি। আমরা কোর্টকে বলেছি, মাই লর্ড, এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, কোনো উপাদান নেই, আটকে রাখার কোনো ব্যবস্থা নেই। কোর্ট নীরবে রিফিউজ করেছে, কারণ এই বিচার ব্যবস্থা নির্বাহীর অধীনে এখনো আছে। আমাদের আইন হিসেবে প্রত্যাশা, অবিলম্বে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন বিচার বিভাগ করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, নির্যাতিত হয়েছে। হাইকোর্টে গিয়েছে এন্টিসিপিটির বেলের জন্য। বিচারপতির নাম বলবো না, আপনারা জানেন। তিনি কেঁদেছেন, আল্লাহর কাছে বলেন আমি অসহায়, আমার হাত পা বাঁধা, আমি অসহায়, আল্লাহর কাছে বলেন। জামিন দিতে পারেনি। সুতরাং সেখানেও বিচার বিভাগ নির্বাহীর ডিকটেশনে চলেছে। সুতরাং অবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে এবং সুতরাং সেক্রেটারিয়েট গঠন করে সুপ্রিম কোর্টের অধীনে তার পরিচালনা ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ ন্যায় বিচার পায়। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এটা অবশ্য প্রয়োজনীয়। সাম্প্রতিক একটা বিষয় বলতে চাই, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বিচারপতি নিয়োগ হচ্ছে হাইকোর্টে। আমি স্পষ্ট বলতে চাই, বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 95 সম্পূর্ণ পরিপন্থী। এটাকে প্রত্যাহার করতে হবে। বিচারপতি নিয়োগের যে বিধান সংবিধানে রয়েছে তার ব্যত্যয় ঘটানো যাবে না। এটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। আমরা জানি, এমনও দেখেছি স্বৈরাচারের সাথে যারা আতাত ছিল, সম্পর্ক ছিল, দিয়ে ছিল, এমন লোকরাও বিচার প্রার্থী মানে বিচারক হওয়ার জন্য আবেদন করে সিলেকশন পেয়েছে। আমরা তার প্রত্যাখ্যান করছি, এটা মেনে নেবে না জাতি। আর কোন অবস্থাতে এই অন্যায়কে মেনে নেবে না। সংস্কার চাই। আর কোন দুর্নীতি, অন্যায়, জুলুম যেন বাংলাদেশে না হয়, এইটাই হলো জাতির প্রত্যাশা। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইনসাফ হতে হবে, এটাই জাতির প্রত্যাশা। আর কোন শেখ হাসিনার প্রেতাত্মারা আবার যেন পুনরুত্থান না হয়, এইটাই জাতির প্রত্যাশা। এবং রন্ধে যারা এখনো আছে, অবিলম্বে স্ক্রিনিং করে তাদেরকে এখান থেকে বিচারের আওতায় নিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। এই শহীদ যারা আমাদের সামনে বসে আছে, তাদের পরিবারের প্রত্যাশা খুনিদের বিচার হোক। বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান হয়নি। কোনো ফাঁক ফোকরে যেন খুনিরা বের হতে না পারে, অবশ্যই তা নিশ্চিত করতে হবে। আজকের এই অঙ্গীকার প্রয়োজনে 12 বছর 17 বছর আমরা কষ্ট করেছি, আবার 5 বছর কষ্ট করব। প্রয়োজনে আবার আমরা কষ্টের জীবন, জেলের জীবন বেছে নেব। স্বৈরাচারকে উঠতে দেব না। নূতন করে স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে আমরা উত্থান হতে দেব না। এই আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। সম্মানিত জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি জনাব মুজিবুর রহমান, মঞ্চ উপবিষ্ট সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং সাংবাদিক বন্ধুগণ, 36 জুলাইয়ের আন্দোলনের অন্যতম সিগনিফিকেন্স ছিল সেই সময়ের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা এদেশের বঞ্চিত মানুষের ভাষাকে ধারণ করতে পেরেছিলেন। তারা অধিকার হারা মানুষের ভাষাকে ধারণ করে তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিলেন। তারা বৈষম্যের অবসান চেয়েছিলেন। সেই জন্য সেই আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দেয় নাই,
আমরা দেখেছি ছাত্রদের চাইতেও শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। সেখানে জীবন দিয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছেন, সেখানে নারীরা জীবন দিয়েছেন, সর্বোপরি সেখানে আমাদের শিশুরাও জীবন দিয়েছে। সেই জন্য সেই ফ্যাসিস্ট সরকার এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তারা আমাদের শিশুদের লাশ পর্যন্ত তাদের মাকে বাবাকে দেখতে দেয়নি। তারা বিনা চিকিৎসায় আমাদের শহীদ যোদ্ধাদেরকে তারা মরতে বাধ্য করেছিল। শুধু এখানে শেষ নয়, তারা জানাতে বাধা দিয়েছিল, তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল। সেই জন্য আন্দোলন এটা হঠাৎ করে দমে যাবে, শেষ হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে ফেলেছে। বাংলাদেশের আগামী প্রজন্ম যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাবে। আজকের যে শিশুরা এরা যখন বড় হবে তখন তারা এই জুলাই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা অলওয়েজ আন্দোলনে থাকবে, তারা জিহাদের মধ্যে থাকবে। সেই জন্য এই আন্দোলনের ইতিহাস চেতনা কেউ চাইলেও দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এই সভা থেকে আমি জোরালোভাবে দাবি জানাতে চাই, আমাদের এই জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য যোগ এই ক্ষেত্রে যদি কোন অপতৎপরতা চালানো হয়, ষড়যন্ত্র হয়, আমরা জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে। না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে, আপনি প্রস্তুত আছেন? প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব। সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামায়াত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবার সদস্যবৃন্দ, সম্মানিত দেশবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আজকে দ্বিতীয়বারের মতো জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মারক মোড়ক উন্মোচনে এখানে বর্ষ শেষে মিলিত হওয়ার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। বক্তব্যের সময় কম, আমি শহীদদের প্রতি শ্রদ্ধা, আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার আহতদের সুস্থতা কামনা করে যে কথা বলতে চাই, 24 সালের জুলাই আগস্ট আমাদের জন্য বেদনার, যেখানে 1400-র অধিক সংখ্যক মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, 2000-এর অধিক আহত, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে। আবার জুলাইয়ের ঘটনাবলী, এই অভ্যুত্থান এবং বিপ্লব আমাদের জন্য প্রেরণা। এখান থেকে আমরা প্রেরণা লাভ করি, মানুষ জীবনের মায়া ভুলে গিয়ে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে বাংলাদেশকে দেখতে চায়, ইনসাফের যে বাংলাদেশটি দেখতে চায়, সেই বাংলাদেশের জন্য জীবন দিতে পারে, রক্তের উপরে দাঁড়িয়ে নিজের জীবনের মায়া ভুলে ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে,
সেই সাহস দেখিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ। এটি আমাদের প্রেরণা। ঘটনাটি অনেক বিস্তৃত। পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সংগ্রাম আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম। এখানকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম। আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ সকলে অংশগ্রহণ। আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের অস্তিত্ব রক্ষা এবং ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যে ঐক্যটা হয়েছিল, এটা একটা অভাবনীয়। অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল। এই জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে, ইরান, ফরাসি, চীনের বিপ্লব আপনারা দেখেছেন, বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ ছাড়া শুরু করছে। এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা দাগে বলি, আমাদের সমাজে সিটিজেনের রাইট অফ একটা চিত্র এনেছে। অর্জনের মূল্যে আমি মৌলিকভাবে যে 3-4টি জিনিস দেখতে চাই। নাম্বার 1 হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সুদৃঢ় ঐক্য, আপোষহীন লড়াই। দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে। তৃতীয় যদি আমরা বলতে চাই, একটি অন্তর্বর্তীকালের সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন। আর চতুর্থ যেটা বলতে চাই, বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে লক্ষ্যে বিপ্লব হয়েছে, সেই সুন্দর নতুন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাবো? একটু আগে বক্তা একজন বলে গেছেন, এখন নতুন করে পুরাতন সেই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। তকমা ট্যাগ কারা লাগায়? অজ্ঞতা, মূর্খতা, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না, এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি। এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতার রাজনীতি ট্যাগ লাগানো হয়েছিল, তারপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে। এখন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে। আমরা বলতে চাই, এই মূর্খতা, অজ্ঞতার রাজনীতি ছেড়ে দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং আদর্শিক রাজনীতি নিয়ে মাঠে নামুন। এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে। ট্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ। যে অপসৃষ্টি এর সূচনা করেছিল, তাদের যে করুণ পরিণত হয়েছে, এই পথে যদি আবার কেউ হাঁটে, জনগণ তার সঠিক জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমি কথা বাড়াতে চাই না। সংস্কার চলছে, যেই সংস্কারের জন্যেই এই বিপ্লব হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল। দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে পথহারা বাংলাদেশকে পথ দেখানোর জন্যই ওয়ান জাস্টিসের ভিত্তিতে বিপ্লব হয়েছে। সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামী যে 3টি কথা বলেছে, সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আজকে আবার বলতে চাই, শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে। এই 3টি শর্ত পূরণ হওয়া ছাড়া
বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না। সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি। শেষ বক্তব্য ছিল আমাদের, জমির দলিল রচনা করলে হবে না, দখলদারিত্ব যদি অন্যের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই। শহীদদের প্রতি বেঈমানি করবেন না। বিপ্লবের রক্তর সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয়। আর বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে। 1970 সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের যে LFO লিগ্যাল ফ্রেম অর্ডারের মাধ্যমে, যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে, যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। জিয়াউর রহমানের সাহেবের আমলে 3 বার অর্ডিন্যান্স জারি করা হয়েছে লিগ্যাল ফ্রেম আনার জন্য, ওনাদের ক্ষমতায় আসাকে বৈধতা দেওয়ার জন্য। এরশাদ সাহেবের আমলে গণ অভ্যুত্থানের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া নির্বাচন করা, এই যে লিগ্যাল একটা ফ্রেম তৈরি করা হয়েছে, ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল, এই সংস্কারকে যদি ভিত্তি দেয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে। শেষ কথা বলতে চাই, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আবার পুনরায় ব্যক্ত করছি, সংস্কারকে আইনি ফ্রেমের মধ্যে, কাঠামোর মধ্যে না আনায় হচ্ছে একটি নতুন ষড়যন্ত্রের গন্ধ, নির্বাচন পিছানোর গন্ধ, নির্বাচন বানচাল করার গন্ধ পাচ্ছি আমরা। যারা এই ষড়যন্ত্র করবে, আইনি ভিত্তি রচনার বিরোধিতা করবে, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সরকারকে বলে যেতে চাই, অবিলম্বে সংস্কার এবং যে ঐক্যমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন। অতীতের ইতিহাস অনুসরণ করে যদি আইনে রূপান্তর করেন তাইলে বাংলাদেশ আগামী দিনে যে একটি সংকটের দিকে ফেলার যারা ষড়যন্ত্র করছে, দেশকে সেই ষড়যন্ত্রকে রক্ষা করা যাবে। তা যদি না করেন, সরকারের সুবুদ্ধি যদি না হয়, তাহলে আমরা রাজপথের ফায়সালা করব ইনশাআল্লাহ। আবার মাঠে নামবো, গণ মিছিল প্রয়োজনে কঠোর কর্মসূচি আমাদের অধিকার আদায় করব, তাইলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। ফ্যাসিজম তাড়িয়েছি, ফ্যাসিবাদ তাড়িয়েছি, ফ্যাসিজম তাড়াতে হবে, নতুন ফ্যাসিস্টের জন্ম প্রতিরোধ করতে হবে। সবাইকে সে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। জনাব আশরাফ আলী আকন্দ ভাইকে পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইসলামী আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ভাইয়েরা এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই। একটা ঐতিহাসিক কাজ তারা করেছেন। ইতিহাস যাতে বিকৃতি হতে না পারে, ইতিহাস এই যে 24 জুলাইয়ের ইতিহাসকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে, এই চেতনাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য করেছিল শেখ মুজিবুর রহমানের গোষ্ঠী, 71 চেতনাকে ধারণ করে চেতনা নিয়ে তারা বাণিজ্য করেছে, দলীয় স্বার্থ উদ্ধার করেছে, প্রায় 1 লক্ষের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। এমনকি মুক্তিযোদ্ধা যে মন্ত্রী ছিল, বিষয়ক মন্ত্রী, সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। এই বাণিজ্যকে করতে না পারে। আবার 90 চেতনা, এরশাদের যে চেতনা,
স্থানের যে পতন, তারপরে গণতান্ত্রিক চেতনা, এই গণতান্ত্রিক চেতনার নামে অনেকগুলা গণতান্ত্রিক দল হয়েছে, তারাও কিন্তু গণতন্ত্র হত্যা করে এই গণতন্ত্রের নামে তারা বাণিজ্য করেছে। আবার 24 এই জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। ইতির মধ্যে প্রায় 80টা এই চেতনার নামে প্রায় 80টার মতো সংগঠন হয়েছে। এই চেতনাধারীরা ইতির মধ্যে অনেক জায়গায় লুট শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকে আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে, এই শহীদ পরিবার নিয়া, তালিকা নিয়া, আহতদের তালিকা নিয়া ব্যবসা বাণিজ্য না করতে পারে সেজন্য একটা দলিল প্রস্তুত করেছে। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, শহীদ ভাইদের প্রতি স্মরণ করছি, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগে না। শহীদরা কিন্তু বিনা হিসাবে জান্নাত। আজকে যাদের মায়ের বুক খালি হয়েছে, আমি সেই মা বোনদেরকে বলবো, আপনার গর্বিত মা, গর্বিত পিতা, আপনার ছেলে দেশের জন্য, মানুষের জন্য জুলুমের মধ্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের রোহের মাগফিরাত কামনা করার প্রয়োজন হয় না। তাদেরকে স্মরণ করছি, তাদের আদর্শের পথে যেন আমরা চলতে পারি, এই এই আমরা আবেদন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আজকের একটা আলোচনা সভা 24 জুলাই প্রত্যাশা প্রাপ্তি করণীয়। প্রত্যাশা তো 71 সালে অনেক প্রত্যাশা ছিল, 90-তে অনেক প্রত্যাশা ছিল, এখানেও প্রত্যাশা আছে, কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি আমরা যেটা পেয়েছি বিগত দিনে খুবই নগণ্য পেয়েছি আমরা। কাজী প্রত্যাশা সাথে প্রাপ্তির সমন্বয় কখন হবে? যদি যারা এই বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসে তারা যদি ইমানদার হয়, দেশপ্রেমিক হয়, আল্লাহ বেরু হয়, তখন তাদের থেকে প্রত্যাশা আশা করা যায়। আর যারা আগে যাদের মধ্যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে, পরবর্তী যারা ক্ষমতা আসবে তারাই যদি আবার আওয়ামী লীগের চরিত্রে চরিত্রবান হয়, এর থেকে কিছু আশা করেন না। এর থেকে কি আশা করা যায়? গাভী থেকে যদি দুধ পাওয়া যায়, আর এই দুধ কিন্তু বড়দের কাছে আশা করা যায় না। সংগ্রামী ভাইরা আমার, আজকের আমরা কি দেখতে পাই? একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, একটা নাটক সাজিয়েছে তারা। আজকের অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে। এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, ফেসিস সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাদ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে পরিণত পিয়ার পদ্ধতি। সারা পৃথিবীর মধ্যে 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। কিন্তু আজকের বড় বড় দল আওয়ামী লীগের মতো যারা ফেসিস ছিল, আমি একটা কথা বলতে চাই, দেশের রাজনীতি শুরু হয়েছিল কি দিয়া? ঐতিহ্য সূত্রে পেয়েছি। শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটাতে কিন্তু রাজনীতি শুরু। 73 সালে এই শেখ মুজিব ভোট চুরি করেছিল। 77 সালে আরেকজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে পরিপূর্ণ দান করেছিলেন। 98% ভোট উনি কাজ করেছিলেন। তখন রাস্তাঘাট ছিল না। 98% ভোট কেমনে কাস্ট হয়? কিন্তু ভোট চুরি, টাকা চুরি, এ হলো ক্ষমতা। এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। কি বলেন, ঠিক না? শেখ মুজিব করছে ভোট চুরি, তার মেয়ে করছে ভোট ডাকাতি। এই জন্যে আমরা আগামীতে যাতে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য এখানে ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের ঐক্য হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সব থেকে একটা বাক্স দেব। জামাত ইসলাম দেবে, সেখানে ইসলামী আন্দোলন দেবে না। যেখানে ইসলামী আন্দোলন দেবে, সেখানে জামাত ইসলাম দেবে না। যেখানে এনসিপি দেবে, সেখানে আমরা দেব না। যেখানে গণ অধিকার দেবে, আমরা সেখানে দেব না। এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চরমনায়। উনি পরিষ্কার বলেছে, আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফ্যাসিস্ট, ভারতের তাবেদার দালাল, কোন দুর্নীতিবাদ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে। আপনি জানেন, ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এমন দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে
আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা পাওয়া যায় না। এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। এই দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা ঐক্য করার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা প্রস্তুত থাকবেন। আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায়, আল্লাহর রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুবর্ণ সুযোগ। সারা জীবনে এত যোগ্য লোক, ভালো লোক, সব লোক টাকা পয়সার কারণে সে নির্বাচন করতে পারে না। আগামী যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয়, আল্লাহর রহমতে যোগ্য লোকগুলিকে আমরা পার্লামেন্ট পাঠাবো। পার্লামেন্ট হবে একটা মেধার পদ্ধতি হবে, একটা যোগ্য পার্লামেন্ট হবে, একটা কার্যকরী সংসদ হবে। কাজে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, আমরা আশা করি আগামীতে দেশপ্রেমিক সাংবাদিকদের আমি বলবো, দেশ সাংবাদিক দুই রকমের, একটা হলো ফ্যাসিস্টদের সহযোগী সাংবাদিক, আর দেশপ্রেমিক সাংবাদিক। দলগুলোর মধ্যে কিছু আছে ফ্যাসিস্টদের সহযোগী, আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফ্যাসিস্টদের সহযোগী, কিছু আছে দেশপ্রেমিক সংগঠন। আমরা চাই সকল দেশপ্রেমিক, দিনদার, ইসলামী সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেবো। তাহলেই কিন্তু শহীদদের আত্মা শান্তি পাবে। এই চেতনা বাস্তবায়ন হলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসলে জুমার দিন, নামাজেরও সময় প্রায় কাছাকাছি, বক্তব্য দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নেই। তারপরেও আমার পূর্বে আমাদের ইসলামী আন্দোলনের নায়েবে আমির, আমাদের প্রেসিডিয়াম সদস্য আশরাফ ভাই অলরেডি একটা জোটের ঘোষণা দিয়েই দিয়েছেন। তো দেখা যাক আল্লাহ আসলে আমাদের কোন দিকে কবুল করে কোন দিকে নিয়ে যায়। তা আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেকের বক্তব্যেই একটা বিষয় পরিষ্কার, যে আগামীতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা আপোষহীন। বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না। খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। 1971 থেকে 2024 সাল পর্যন্ত মোটা দাগে অসংখ্যবার এদেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। এর একটাই কারণ, যে বা যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশটাকে লুটপাট করে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে খেয়েছে। তাই বন্ধুগণ, এবার মহান আল্লাহ পাক আমাদের একটি সুযোগ দিয়েছেন। 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা। এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে। আজকে ডানে বামে, সামনে পিছনে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারিত্বের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদারিত্বের রাজনীতি করে খুনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আগামীতে আর হতে দেবে না। তাই প্রিয় ভাইরা আমার, আজকে জামাত ইসলামের জাতীয় সেমিনার, এটা শুধু জামাতের বিষয় নয়, এটা গণ অধিকারের বিষয় নয়, ইসলামী আন্দোলনের বিষয় নয়, এটি প্রত্যেক বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দলের বিষয়। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তারা আমাদের সামনে আজকের এখানে রয়েছে। যারা আমাদের আহত ভাই, শহীদ পরিবারের সদস্য, তারা কিন্তু আমাদের সামনে, তাদের কান্নার রোল এখনো আমাদের কানে বাজে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের, যে এই শহীদ ভাইরা, আমাদের আহত ভাইরা, তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দাঁড়ে তারা এখনো কথা বলবে, ঘুরে বেড়াবে, তাদের সেই দাবিগুলো তারা করবে। এটাই রাষ্ট্র, এই সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম দায়িত্ব ছিল, কিন্তু তারা করতে পারে নাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনার ডান বামে না তাকিয়ে, কোন দলের দিকে না তাকিয়ে আপনারা শহীদ ভাইদের দিকে তাকান, আহত ভাইদের দিকে তাকান। তাদের দিকে তাকিয়ে তাদের যে স্বপ্ন, তাদের যে আত্মত্যাগ,
তাদের যে আকাঙ্ক্ষা সেটার দিকে তাকিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগ দেন। কোন দল চাপ দিবে সেদিকে কাত হয়ে যাবেন, এই জন্য চেয়ারে বসানো হয় নাই। আমরা বিগত 1 মাস এই ঐক্যমত্য কমিশনে একই কথাগুলো বারবার বলেছি, একই কথা আবারও বলে শেষ করছি। প্রিয় ভাইরা আমার, ঐক্যবদ্ধ থাকুন। দেশের প্রশ্নে, সংস্কার বিচারের প্রশ্নে আমরা ইনশাআল্লাহ আপোষহীন ভূমিকায় আপনাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকের এই সেমিনারের সর্বশেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে এখন বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আপনারা জানেন যে তিনি ভর্তি আছেন এবং আগামীকাল তার বাইপাস সার্জারি অপারেশন সম্পন্ন হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়েছেন। এ পর্যায়ে আজকের এই জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মজলুম জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। জনাব অধ্যাপক মুজিবুর রহমান জাতীয় সেমিনারের সভাপতির বক্তব্য রাখছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে কেন্দ্র করে আজকের এই সেমিনার এবং শহীদদের ইংরেজি এবং আরবি ভার্সন বই দুটি বড় উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরে কথা শোনার কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই সবুরের বিনিময়ে কাল কিয়ামতের নাজাতের ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলার জন্য তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমিরে জামাতের কাছে কথা আমরা পেশও করেছি। আমির জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে,
তো মৃত্যু বাংলাদেশেই হোক এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়ার চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আর একটা কথা বলেছেন যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সমর্থ করে সিদ্ধান্ত নিলেন বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমিরে জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি খুব লম্বা কথা বলতে চাই না। একটি কথা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে, দেখেন শহীদ হয়েছে কি হয় নাই এটার মালিকানা কিন্তু আমাদের না। শহীদ হওয়ার মালিকানা একমাত্র কার? আল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং একটা হাদিস আছে, যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে, জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই দিক থেকে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাআলা যেন তাদের শহীদদের শাহাদতকে বরণ করেন। আবারও আমরা দোয়া করছি আজকের এই সেমিনার থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা আমরা দুটা কথা জানি। আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না, সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। তাহলে সত্যিকার শাহাদতের মাধ্যমে বাংলার 18 কোটি মানুষের মুক্তি আসবে, কল্যাণ আসবে, আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমি আজকের এই সেমিনারে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল যে লিখিত বক্তব্য পাঠ করেছেন, সব কথা এখানে এসে গেছে, নতুন করে বলার কিছু নাই। সামাপ করে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, পরে 1টা বেজে গেছে, আজান হয়ে গেছে, জুমার নামাজ, সেজন্য একেবারেই শেষ করছে এই কথা বলে। সেটা হলো এই দেশটাকে যদি সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি গড়তে হয়, মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। আমি আপনাদেরকে আবেদন করবো যে আসুন, জীবন বেশি দিনের জন্য নয়, যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। এজন্য আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখন মজবুত ভাবে এগিয়ে যাই। আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হলে আমাদেরকেও জীবন দিতে হবে? আপনারা কি রাজি আছেন শহীদ হওয়ার জন্য? যদি আগামী দিনে শহীদ আমরা হতে পারি, দিনের জন্য কুরবানি পেশ করতে পারি, বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারদের বলবো, আপনার শহীদের পিতা, কেউ শহীদের মাতা, আত্মীয় স্বজন, মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত। সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তারা হচ্ছে আমাদের সামনে মডেল, সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষায় 12 খণ্ড এবং আরবি ভাষায় 12 খণ্ড, ইংরেজি ভাষায় 12 খণ্ড শহীদদের যে বিবরণী দিয়েছে, যে স্মারক তৈরি করেছে,
এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এটা পড়বো এবং অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ। এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে, যারা এই পিছনে কাজ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কার দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার এবং আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমিরে জামাতও তিনি সালাম জানিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সেই জন্য সেই কথাগুলো বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রোগ্রামকে কভার করার জন্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দেওয়ার এই কাজটা আগেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, আপনারা একটু মেহরবানি করে